কি বলছিলাম? তোমাদের বলছিলাম না যে আমাদের এখানে একটা বড় মেহমান আসছে, চতুর্দিকে পরিষ্কার করে রাখতে বলছি, করনি কেন? হ্যাঁ স্যার আপনি জানেন না আমরা কিন্তু মোটামুটি সব কিছু রেডি করে রেখেছি। আপনি দেখলেই বুঝতে পারবেন কোথাও কোনো সমস্যা নেই স্যার। মুখে মুখে তর্ক করো না। আমি দেখেছি, আমি এই ক্যামেরাটাতে রিভিউ বানাইতে গেছি, চতুর্দিকে ময়লা আর ময়লা। এই, আমি তো বুঝলাম না তোমাদের কি কোনো কাজ গায়ে লাগে না নাকি? হ্যাঁ স্যার আপনি একবার আমাদের সাথে চলেন, আপনাকে দেখাই স্যার, কোথাও কোনো ঝামেলা নেই স্যার। লেলিন, তুমি বেশি কথা বলো। তুমি জানো আমাদের এখানে কে আসছে? হ্যাঁ, সাদিয়া জাহান তন্নি, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ নায়িকা। হ্যাঁ, এরকম হাঁ করে তাকাই আছো কেন? ও, কোনো নায়িকার নাম শুনলেই তোমাদের চোখ ছানা বড় হয়ে যায়। এই এই নায়িকারা যে আমাদের এখানে আসছে, এটা তো আমাদের গর্ব। হ্যাঁ, সেই জন্যই বলছি চতুর্দিকে যেভাবে হোক ক্লিন করো একদম। লেলিন, দায়িত্বটা আমি তোমাকেই দিচ্ছি। নায়িকা আসার আগে তার বেডরুম ও ওয়াশরুম দুটোই একদম ক্লিন করে ফেলবা, ঠিক আছে? জি স্যার। লেলিন, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন এখানে? তোমাকে বলেছি তোমাকেই সব দায়িত্ব নিতে হবে। যাও, এক্ষুনি যাও। দাঁড়িয়ে আছো কেন? যাও। জি জি যাচ্ছি স্যার। স্যার, তোমরা এরকম করে তাকায় আছো কেন? তোমাদের কি যে আবার নোটিশ করে পাঠাইতে হবে? যাও এখান থেকে তাড়াতাড়ি। যাও, সবগুলো ক্লিন করবে একদম। যাও, তাই করে যাও। যাও। হাই গাইস, আপনারা দেখলেন আমাদের রিসোর্টে একটা নায়িকা আসবে, তার নাম হলো সাদিয়া জাহান তন্নি। যার কারণে আমাদের রিসোর্টটাকে একটু নতুন করে সাজাচ্ছি। আপনারা জানেন যে সে বাংলাদেশের একদম শ্রেষ্ঠ নায়িকা। হ্যাঁ, সে আমাদের বাংলাদেশের একজন গর্ব। সেই গর্বের নায়িকা আমাদের রিসোর্টে আসছে, ব্যাপারটা বুঝতে পারছেন। আমাদের সঙ্গেই থাকবেন, আমরা পুরো ব্যাপারটা ভিউ করে দেখাবো, ঠিক আছে? সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটা কি একটা রিসোর্ট? এতগুলো ব্যাগ একসাথে নিয়ে আসলাম, মানে একটা মানুষ এগিয়েও আসলেন না। কার দিকে তাকিয়েছেন? কি দেখছেন? সরি ম্যাম, আমি আসলে একটা জরুরি কাজ করছিলাম, সেজন্য আসতে দেরি হয়ে গেছে। কি করতে হবে আপনি বলুন, আমি করে দিচ্ছি। আবার কথা বলছেন আপনি মুখের উপর? সরি ম্যাম, ভুল হয়ে গেছে, এমন ভুল আর হবে না। এই লাগেজগুলো টানবে কি? আমি টানবো নাকি অন্য কেউ টানবে? ম্যাম প্লিজ প্লিজ, আপনি রাগ করবেন না, আপনি এক্সাইটেড হবেন না। এখনো তাকিয়েছেন ওদিকে? লাগেজগুলো নিয়ে যান। ওদিকে আরো একটা আছে, আপনার চাকরি আমি দেখে নিব। সরি। না, আপনার জুসটা কিন্তু আমি দিয়ে দিতে বলেছি। আর খাবারের জন্য কি দিব লাঞ্চে? আর
ওয়েটারকে বলেছি ব্যাগগুলো এনে আপনার কর্নারে হচ্ছে গুছিয়ে রেখে দিতে। ম্যাম, ম্যাম, আপনি কি শাওয়ারে যাবেন? আচ্ছা, আমি রেডি করে দিচ্ছি। লিলিন, ম্যাডাম আমি জি আসছি। তোরা কাজ করতে থাক, আমি আসছি। ম্যাম কিছু বলবেন? প্লিজ বসুন। ম্যাম কিছু লাগলে আপনি আমাকে বলতে পারেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। জি বসো, আমার তোমার সাথে কথা আছে। ম্যাম আই সরি, আমি অন ডিউটিতে এটা বসতে পারি না, এটা আমাদের এখানের অথরিটি থেকে পারমিটেড না। আই এম সরি ম্যাম। ম্যাম কিছু লাগলে আপনি বলুন, আমি ব্যবস্থা। লিলিন, জাস্ট বসো, আমার তোমার সাথে কথা আছে। তুমি ম্যাম একটা ভালো আইডিয়া দিতে পারি আপনাকে। আমাদের এখানে ডাবের পানি ভীষণ রকমের ভালো, আমি এনে দিই, আপনার ফ্রেশ লাগবে। একটা মিনিট ম্যাম। লিলিন, 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 লিলিন। আমাদের এখানের খুব বেশি পপুলার হচ্ছে এই ডাবের পানি। ম্যাম সবাই ট্রাই করে, আপনি কি একটু ট্রাই করুন ম্যাম, আপনার ভালো লাগবে ম্যাম। ম্যাম আপনার কি আর কিছু লাগবে? এখন বসো, এখন আমার তোমার সাথে কথা আছে। আমি জানতে চাই তুমি এখানে এই অবস্থায় কেন? আই মিন, তোমার না এত এত অ্যাম্বিশন, এখানে কেন? কি করছো তুমি এখানে? ম্যাম কোনো পার্সোনাল কথা এখানে অ্যালাউড না ম্যাম। আপনার প্রয়োজনীয় যা লাগবে আপনি শুধু আমাকে বলবেন, আমি সঙ্গে সঙ্গে হাজির করবো ম্যাম। আরে কে কি বলবে এখানে? আমি কথা বলছি তোমার সাথে। লিলিন প্লিজ আমাকে কোঅপারেট করো, আমাকে প্লিজ বলো তুমি এখানে এই অবস্থায় কেন? ম্যাম আপনি হয়তো কিছুই জানেন না, আপনি একজন স্বনামধন্য নায়িকা, আপনি আমাদের রিসোর্টে প্রথমবার এসেছেন। ম্যানেজার সাহেব স্পেশালি আমাকে ডেকে বলেছেন আপনার টেক কেয়ার করবার জন্য, আপনার যা লাগে সেটার ব্যবস্থা করবার জন্য। আমি সব কিছুর জন্য প্রস্তুত, আপনি শুধু বলুন কি লাগবে, আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিচ্ছি। ম্যাম আপনার ফোন বাজছে। আর কি আছে এখানে? লিলিন প্লিজ বসো, আমার তোমার সাথে কথা আছে, আমার জানতে ইচ্ছে করছে। আমি তোমাকে এত বছর পরে এই অবস্থায় দেখতে পাচ্ছি, আমার ভালো লাগছে না। ম্যাম আমি কোনো কথার উত্তর দিতে এখানে বাধ্য নই, আপনার যা লাগবে আপনি বলবেন, আমি করে দিচ্ছি। হ্যালো, তুমি এরকম কেন? মানে সন্ধ্যার পর তুমি সব সময় আমার আগে এভাবে এসে বসে থাকো এই জায়গাটাতে, ভয় লাগে না? ভয় পাওয়ার কি আছে? এখানে আমি বড় হয়েছি, এই সমুদ্র আমার কত আপন। লেখাপড়ার কাজ তো শেষ,
এবার ভাবছি যে টুকটাক রান্না বান্না শিখি। আর কি শেখা যায় বলো তো? আর কি কি কাজ করা যায় আমি বলবো আমি কে তোমার? কে? ধুর, না, মুখে বলতে হবে কে তোমার। তোমার কি হই আমি, বলো। আর বাবু বলতে হবে তো। আমি জানি না। কতদিনের সম্পর্ক আমাদের? 5 বছর 3 মাস। 4 দিন। তোমার কি এতদিনের মধ্যে আমার সম্পর্কে এতটুকু ধারণা হয়নি? কি? কিছু প্ল্যান আছে আমার। এই যে তোমাকে একটা সার্টেন টাইমের পরে বিয়ে করব, কিন্তু তোমাকে আমি এমন তেমনভাবে বিয়ে করব না। আমার বিশাল প্ল্যান। এই যে তুমি একটু আগে রান্না বান্নার কথা বলছিলে, দরকার নেই, তোমাকে রান্না করতে হবে না। তোমার আশপাশে 10 জন বাবুর্চি থাকবে। তুমি শুধু বলবে এই যে আমি এটা খাবো, তুমি আজকে বলবে ওটা খাবে, ওটা সঙ্গে সঙ্গে রান্না করে দিবে। তুমি জানো আমার কি স্বপ্ন? তোমার জন্য গাড়ি থাকবে 2টো, বাড়ি থাকবে পছন্দের সবগুলো জায়গা। প্রতি বছর ইয়ারলি ট্রিপ হবে তোমার পছন্দের জায়গা, কিংবা তোমার পছন্দের না হোক আমার পছন্দের জায়গা। বিশাল বড় একটা বাড়ি হবে, সে বাড়িতে বড় একটা ড্রয়িং রুম, একটা লিভিং রুম, বেডরুম থাকবে 7-8টা, বাচ্চাদের খেলার গ্রাউন্ড থাকবে, সুইমিং পুল থাকবে। হাসিন, আমি একদম সিরিয়াসলি বলছি। আমি তোমাকে এমন সুখে রাখবো যে তুমি জীবনও কোনদিন আমাকে ছেড়ে অন্য কোন দিকে যেতেই পারবে না। অত কিছু থেকে সুখ আসে? আমার ভাই অত চাহিদা নেই। ওই পাহাড়ে আমাদের ছোট্ট একটা ঘর হবে, তোমার মোটামুটি একটা চাকরি হলেই হয়। নিজের হাতে রান্না করব, কোনোদিন আমার পছন্দের রান্না, কোনোদিন তোমার পছন্দের। আর আমরা আমাদের পাহাড়ের উপরে যে বাসা, ওখান থেকে ভরা পূর্ণিমার চাঁদে যখন সমুদ্রের উপরে আলো পড়বে, আমরা আমাদের বাসা থেকে দেখব। কি শান্তি, ভাবতেই শান্তি লাগছে বলো। তারপর ধরো ঘুরতে গেলাম সুন্দর সুন্দর পাহাড়ে, যেই পাহাড়গুলোতে কখনো কেউ যায় না। আমাদের দেশেই তো কত পাহাড় আছে। তারপরে এই যে ছোট ছোট দ্বীপ, ছোট ছোট দ্বীপেও কিন্তু যাওয়া যায়। এত বছর ধরে এখানে আছি কিন্তু কখনো দেখা হয়নি। আমি ভাবছি কি, আমরা একটু একটু করে টাকা জমিয়ে পুরো দেশটা ঘুরবো। সুন্দর না? তোমাকে ভালোবাসি বলে একটা কথা নিয়েও আমি চিন্তা করছি না, কিছু একবারের জন্য কিছু ভাবতে যাচ্ছি না। কিন্তু সত্যি বলবো, কথাগুলো পছন্দ হয়নি আমার। আরে স্বপ্ন দেখতে হয় বড়, আকাশের সমান। সে আকাশকে ছুতে না পারলেও অ্যাটলিস্ট 50, 60, 70% তো ছুতে পারবো। আমার বাবা অত স্বপ্ন নেই। আমি শুধু চাই তোমার সঙ্গে একটা সুখের সংসার। এত ভালোবাসো তুমি আমাকে? এত ভালোবাসি তোমাকে। এত ভালোবেসে এই শীতের মধ্যে এভাবে বসে আছো কেন? ঠান্ডা লেগে যাবে তো। আমি যখন এসেছি তখন স্যার আসছে। আরে কোথায় বললে? আসো এদিকে। দেখেন আমি কি ব্যবস্থা নিচ্ছি। আপনি কমপ্লেন করেছেন না, দেখেন এটা কি আমি কি এসব কি শুনতেছি? হ্যাঁ, কমপ্লেন শুনতেছি। ঘটনা কি? কমপ্লেন স্যার? কিছুই করো নাই। কিছুই না করলে হুদাকে আমি উনি কমপ্লেন করতেছে। হ্যাঁ,
আমি কি বলছেন স্যার? আমি তো একটু আগে উনি যে রেস্টুরেন্টের ওখানে ছিল, ওনার যা যা দরকার ছিল আমি তো নিজে থেকে বলেছি যে আপনার কি লাগবে বলেন, আমি এনে দিই। আমি আমি আমাদের এখানে যে ডাবের পানিটা ফ্রেশ, আমি সেটা পর্যন্ত ওনাকে অফার করেছি, কিন্তু দায়িত্ব পালন করতে তোমার এত অপূর্ণতা কেন? হ্যাঁ, তুমি ঠিক মতো দায়িত্ব পালন করো নাই, আমি কিন্তু তোমার চাকরি খাইয়ে দেবো, বুঝছো? স্যার প্লিজ, স্যার আর যাই এখন প্লিজ, চাকরিটা স্যার এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট স্যার। সরি স্যার, সরি, আমার ভুল হয়ে গেছে স্যার। এরকম ভুল আর কখনো হবে না স্যার, জীবনে কখনো হবে না স্যার। আমি এত কথা শুনতে চাই না। তোমারে একটা দায়িত্ব দিয়েছি, সেই দায়িত্ব তোমার পালন করতেই হবে। কি মাথায় থাকবে, এরপর যেন কোনো কমপ্লেন শুনতে না পাই, ঠিক আছে না? শোনো লিলি, আমি বলছি আর একটা কমপ্লেন যদি আমার কানে আসে তাইলে কিন্তু তোমার চাকরি থাকবে না লেলিন। শোনো, তোমার দায়িত্ব হচ্ছে আপার সব কিছু তোমার খেয়াল রাখা, দরকার হইলে ওনার কাপড় চোপড় দিয়ে দিবা, ঘর গুছাই দিবা, একদম দাঁতটা পর্যন্ত ব্রাশ করাই দিবা। এরপর যদি এরকম কমপ্লেন আসে তাইলে কিন্তু লেলিন আমি তোমার চাকরি রাখবো না, মনে থাকবে তোমার? যাও যাও। হ্যাঁ গাইস, আমাদের রিসোর্টে যে নায়িকা আসছে সেই নায়িকার সাথে কিন্তু এখন আপনাদের সাক্ষাৎ করাই নাই, তবে খুব তাড়াতাড়ি আমি তার সাথে সাক্ষাৎ করাবো আপনাদের সাথে। হঠাৎ একটা বুক কেড়ে নিল সুখ, পড়েছি তার ভাবনায় আমি। হঠাৎ একটা মুখ কেড়ে নিল সুখ, পড়েছি তার ভাবনায় আমি। আমি বুঝলাম না বিষয়টা কি। আমাকে ফোন করে বললা খুব ইম্পর্টেন্ট কথা আছে, তোমার জরুরি কথা আছে, আমি এসে দাঁড়ায় আছি হচ্ছে অলরেডি 1 ঘন্টা হয়ে গেল। জীবনও কোনদিন তোমার লেট হয় না, তোমার আজকে লেট হলো। আমাকে তো পাত্রপক্ষ দেখতে আসছিল, দেখার পরে আমি বান্ধবীর বাসার নাম করে আমি তোমার সাথে দেখা করতে আসলাম। আমার তো বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। শোনো না, একটা ছোটোখাটো একটা চাকরি ম্যানেজ করতে পারো কিনা দেখো না। আমার তুমি আমাকে এখন বিয়ের কথা বলছো? মানে এখন তুমি আর আমি, যারা এখন পর্যন্ত কিছু করি না, তাদের দুজনের বিয়ের কথা বলছো? বলছো তাই তো?
অসহায় হয়ে তোমার কাছে আসছি। এটা তোমার ভালোবাসা? তুমি জানো আমার ড্রিম কি, তুমি জানো আমার পরিবার কি। আমি তো খুবই শান শকতালা ফ্যামিলির কোনো ছেলে না, অভাবী একটা সংসারের ফ্যামিলির ছেলে আমি। আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে পড়িয়েছেন এত দূর পর্যন্ত, তারাও একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছে যে তাদের ছেলে কিছু একটা করবে, এবং এর মধ্যে আমি বিয়ে করব। কি হবে তাদের? এখন যদি বিয়েটা করি আমার ক্যারিয়ার বলতে কিছু থাকবে? আমার অত দূর পর্যন্ত যাওয়ার ইচ্ছা, আমি অত দূর পর্যন্ত পৌঁছাইতে পারবো? এখানে তো সব শেষ হয়ে যাবে। এটা কোনো লাইফ হতে পারে না, তো কোনোভাবেই সম্ভব হবে না। আমার নিজের এক রকমের একটা চাহিদা আছে, এক রকমের একটা এক্সপেকটেশন আছে লাইফ নিয়ে, তোমাকে নিয়েও, আমার পরিবারকে নিয়েও, সবাইকে নিয়ে। আমি চাই আমি নিজেকে আগে গুছাই, কিছু না কিছু একটা শুরু করি, বেটার কিছু একটা শুরু করি, সেখান থেকে আরো সামনের দিকে আগাই, সেখান থেকে আরেকটু সামনের দিকে আগাই, তারপর আমি সেটেলমেন্টে যাই। এর মধ্যে আমার বোনটা আছে, তাকেও তো বিয়ে দিতে হবে। আমি যদি ভাই হিসেবে এখন বিয়ে করে ফেলি, আমার বোনটাকে কেউ বিয়ে করবে? উত্তর দিচ্ছ না কেন তুমি? সবার কথা ভাবছো, নিজের কথা ভাবছো, আর আমাদের কি হবে? জানি না। যদি এই প্রশ্ন তুমি এখন এখানে দাঁড়িয়ে তুমি আমাকে করো, আমার উত্তর খুবই স্পষ্ট, জানি না। আমি এটা কোনোভাবে আমার দ্বারা সম্ভব না। আমি আমার লাইফ, ক্যারিয়ার, আমার ফ্যামিলির এক্সপেকটেশন এভাবে নষ্ট করতে পারবো না। তুমি যদি এই কথাটা বলবার জন্য এখানে এসে থাকো, এবং এটাই যদি তোমার কথা বলার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমি সরি, আমি এসবের ধারের কাছে এখন না। মাথায় রাখো। তোমরা এখানে কার পারমিশনে আসছো? ম্যামের মন খারাপ ছিল, একদম হুট করে প্ল্যান করেছে। ম্যামের মন খারাপ ছিল, সেটাকে আমাকে জানানো ইম্পর্টেন্ট মনে করোনি? আমাকে জানাতে মানা করেছে। ম্যাম তোমাকে মানা করেছে, তোমার কাজটা কি? ম্যামের যাবতীয় সবকিছুর দায়িত্ব রাখা। তুমি মনে ভুলেই যাচ্ছ তোমাকে এই জবটা কে দিয়েছে? আমি দিয়েছিলাম, তোমার ম্যামের সমস্ত আপডেট আমাকে জানানোর জন্য। এখন তোমার কাছে তোমার ম্যাম বড় হয়ে গিয়েছে। সরি, আমার আসলে ভুল হয়ে গিয়েছে। তোমাদের অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় জানো? তোমরা সরি বলে সবকিছু সমাধান পেয়ে যেতে চাও। আজকে তোমার জন্য আমার কতটা হ্যাসেল পার করতে হয়েছে তুমি জানো? আমার চিটাং থেকে বাসে করে এই কক্সবাজার আসতে হয়েছে। তোমার কাছে টাইমের কোনো ভ্যালু না থাকতে পারে, আমার কাছে টাইমের ভ্যালু আছে। এনিওয়েজ, তোমার ম্যাডাম কোথায়? সাগরপাড়া। তাহলে তুমি এখানে কি করছো? Excuse me, ma'am. ম্যাম, কিছু কথা বলার ছিল আপনার সাথে।
আমি কি কিছু কথা বলতে পারি? আমি জানি না ম্যাম আপনি কি কারণে আমার উপর বিরক্ত। আপনি ম্যানেজার স্যারের কাছে কমপ্লেন করেছেন আমার ডিউটিস, আমার রেসপন্সিবিলিটিস নিয়ে। উনি আমাকে সরাসরি একটু আগে বলে দিয়েছেন যে আমি যদি এমন করতে থাকি তাহলে উনি কখনোই আমাকে এখানে রাখবেন না। ম্যাম একটু বোঝার চেষ্টা করুন, এই চাকরিটা আমার জন্য খুব বেশি জরুরি, খুব বেশি দরকার। আপনি এমন কিছু করবেন না যাতে করে আমি বিপদে পড়ে যাই। এই চাকরিটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাম। প্লিজ আপনি কমপ্লেন আর করবেন না। ঠিক আছে, আমি আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে নিচ্ছি, কিন্তু তার আগে আমার কিছু শর্ত আছে। জি জি, আপনি আপনি বলুন, আপনার যে কোনো শর্তে আমি রাজি ম্যাম, আপনি বলুন। আমার কিছু প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। লিলিন, তুমি এখানে কেন? এভাবে কি করছো তুমি? ম্যাম আপনার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমার এই একটাই শর্ত, আর এই প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। ম্যাম আপনি বোঝার চেষ্টা করুন, আমি আমার ডিউটিতে আছি, আমি এখানে কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে পারি না ম্যাম। প্লিজ আপনি একটু বোঝুন। ফাইন, তাহলে আমিও আমার যা খুশি তাই করতে পারবো। ওকে ম্যাম ম্যাম আপনার কাছে আমি হাত জোড় করছি ম্যাম। ম্যাম প্লিজ আপনি আমাকে ক্ষমা করুন। ম্যাম আপনি এরকম করবেন না, আমার চাকরিটা চলে যাবে। আমার যদি চাকরি চলে যায় আমি ভীষণ রকমের বিপদে পড়ে যাবো ম্যাম, প্লিজ। ইউ নো হোয়াট, আমার তোমাকে এখানে এভাবে দেখতে ভালো লাগছে না। ইউ আর নট ফিট ইন দিস প্লেস। এটা তুমি ডিজার্ভ করো না, ইউ ডিজার্ভ মোর। তুমি এখানে কি করছো? কেন? এটা নিজেকে কেমন শাস্তি দেয়া? কথাগুলো বলতে চাচ্ছিলাম না ম্যাম, কিন্তু আপনি বাধ্য করছেন। আপনি খুব ভালো করে জানেন ম্যাম আমি কোন ধরনের ফ্যামিলি বিলং করি। মেধাবী ছিলাম ঠিকই, কিন্তু যেটা ভেবেছিলাম সেটা আমার সাথে কখনোই ঘটেনি। হারানো তালিকাটা আমার জীবনে অনেক বড় ম্যাম। ভুল না করেও শাস্তি পাওয়ার বিষয়টা আমার জীবনে অনেক অহরহই ঘটে। কখন কাকে কিভাবে যে হারিয়ে ফেলি নিজেই বুঝি না অনেক সময়। আপনি বললেন একটু আগে যেটা আমি ডিজার্ভ করি না, এখন তো এটা মনেই হয় না। মনে হয় হয়তো এটাই আমার জন্য ঠিকঠাক। অনেক কিছু হয়তো করা উচিত ছিল, জীবনে করিনি, সেটার হয়তো একটা রেজাল্ট। কিংবা এমনও হতে পারে হয়তো আমার কোনো যোগ্যতাই নেই। এইসব, এই যে রেজাল্ট, এই যে পরীক্ষা, কি ভ্যালু আমি এখন আর বুঝি না। অভাবের সংসার, মা বোন বাবা সবাইকে নিয়ে এমন একটা সিচুয়েশনস, কোনো ইনকাম নেই, কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তখন মনে হলো যে অন্য যে কোনো কিছু করার চাইতে আমার ফ্যামিলির পাশে দাঁড়ানো, তাদেরকে 3 বেলা খাওয়ানো পড়ানোটা অনেক বেশি দরকার আমার জন্য। বাস জয়েন করলাম, কাজ করে যাচ্ছি। ম্যাম এর চাইতে আর যদি বাড়তি কিছু জিজ্ঞেস করেন আমাকে, আমি সরি, আমি আর বলতে পারবো না। ভাগ্য বলে আসলেই একটা কথা আছে, যেই তোমার এত এক্সপেকটেশন, সেই তুমি আজকে প্রমোশন তো দূরের কথা, অলমোস্ট ডিমোশন। আর আমি শুধুমাত্র তোমার ওপর জেদ করে ভাবলাম যে নিজে এস্টাবলিশড হই। হঠাৎ মাথার মধ্যে কি জেদ চাপলো
শুরুতে ফ্যামিলির কেউ সাপোর্টিভ ছিল না, একটু একটু করে লুকিয়ে বাসায় মিথ্যা কথা বলে টুকটাক ছোট ছোট রোলে অ্যাক্টিং শুরু করলাম। কয়েকদিনের মধ্যেই ভালো ভালো নাটক, সিনেমা, সব কিছু সব 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 আমার হাতের কাছে। সাকসেস আমার চারিপাশে। আমি এখন দি মোস্ট, সবাই তাই বলে। কত সাকসেসফুল, তাই না? অথচ এমন সাকসেস আমি চাইনি। আমি অনেক সিম্পল একটা লাইফ চেয়েছিলাম তোমার সঙ্গে, কিন্তু তোমার এক্সপেকটেশন ছিল আকাশ ছোঁয়া, আর তুমি এখানে পড়ে আছো। ভাগ্য ম্যাডাম, কার ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় এটা আমরা কেউই বলতে পারি না। কিন্তু ভীষণ ভালো লাগছে ম্যাডাম আপনাকে এইভাবে এই অবস্থানে দেখতে পেলে। অনেক বেশি ভালো লাগছে, মন থেকে দোয়া আসছে আপনার জন্য। আর কারো কারো ভাগ্য তো থাকে একদমই সুপ্রসন্ন হয় না, তাদেরও সব নিয়ে ভাবনা করা উচিত না, মেনে নেওয়া উচিত। মেনে নিয়েছিও আমি, দুঃখ নেই, কোনো কষ্ট নেই। শুধু একটাই রিকোয়েস্ট ম্যাডাম, আপনি প্লিজ ম্যানেজার সাহেবকে কোনো কমপ্লেন করবেন না। চাকরিটা চলে যাবে তাহলে, এবং চাকরি চলে গেলে শুধু আমি একা নই, আমার ফ্যামিলির আরো দুজন মানুষ খুব বাজে বিপদে পড়বে। একটাই রিকোয়েস্ট, প্লিজ। দেরি হয়ে যাচ্ছে ম্যাম, আমি এখন যাই, আসি। ওই লোকটা কি? তুমি এখানে? তুমি এখানে কেন আসছো? আমি তোমাকে জিজ্ঞেস করেছি ওই লোকটা কে। মানুষ, একটা মানুষের সাথে কথা বলছিলাম। কি প্রবলেম কি? আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। তুমি এখানে কেন এসেছো? আমাকে আগে এটার জবাব দাও। আমি তোমাকে আসতে বলেছি? তুমি আমার প্রাইভেসি নষ্ট করতে এসেছো কেন? আমি তোমার প্রাইভেসি নষ্ট করেছি? দেখো, তুমি আমাকে না জানিয়ে এখানে আসছো, তুমি আমাকে জানাতে তো পারতে। তুমি আমার গার্জিয়ান যে আমার তোমাকে জানাতে হবে? তোমার ইচ্ছা মতো চলবো? এক্সকিউজ মি, 2 দিন পরে কিন্তু আমাদের বিয়ে হচ্ছে। হ্যাঁ, তো 2 দিন পরে আমাদের বিয়ে, সেই জন্য কি করতে হবে? তুমি যখন বলবে আমাকে হাঁটতে, আমি তখন হাঁটবো। তুমি যখন বলবে আমাকে বসতে, তখন আমি বসবো। তোমাকে সবকিছু বলে বলে করতে হবে আমার? আর ইউ ক্রেজি? আমি তোমাকে এই কথা কি একবারও বলেছি? দেখো, আমার কিছু ভালো লাগছিল না, আমার শুটিং করতে ভালো লাগছিল না, আমার বাসার এই রেস্ট্রিকশন ভালো লাগছিল না, আমার তোমাকে ভালো লাগছিল না, আমার এই গদবাধার নিয়মই ভালো লাগছে না। তুমি কি আমার কথা শুনবে? শুনো, আপনার এই লকেটটা ফেলে এসেছিলেন,
বলে দেবার জন্য এসেছি প্লিজ। আসি মা। শোন, শুধু এই পেন্ডেন্টটা দেওয়ার জন্যই আমার কাছে এসেছো? আমি যে চলে যাচ্ছি, আমাকে যে তুমি আর দেখতে পারবে না, এগুলো তোমার কাছে কোনো ম্যাটার করে না? অফিসিয়াল ডিউটির কিছু রেসপন্সিবিলিটিস থাকে ম্যাম, এই সময় আমরা অনেক কিছুই বলতে পারি না। আমাদের আবেগ অনুভূতি সবকিছুকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হয়। সরি। না, কিন্তু যাবার আগে আমি কিছু কথা বলে যেতে চাই। আমাদের এই পুরো গল্পটার জন্য তোমার ডিসিশন, তোমার যে আমাদের এই পুরো পুরো জার্নিটার জন্য তোমার ডিসিশন, তোমার যে দায়ী। আমি যখন কোনো কিছু পরোয়া করি না, তোমার সোশ্যাল স্ট্যাটাস, তোমার জবলেস লাইফ, কোনো কিছু আমার কাছে যখন ম্যাটার করে না, তখন তোমার এক্সপেকটেশন অনেক হাই। তোমার অনেক ওপরে উঠতে হবে, তোমার অ্যাম্বিশন অনেক হাই, তোমার স্ট্যাবলিশড হতে হবে। আমি কিন্তু তখনও পারতাম আমার ফ্যামিলিকে বলে কয়েক বছর আমাকে বিয়ের ব্যাপারে প্রেশারাইজ না করাতে, কিন্তু তুমি রাজি ছিলে না। তোমার ফ্যামিলি তোমার প্রতি ডিপেন্ডেবল। তারপর আমরা দুজন আলাদা হয়ে গেলাম। এরপর আমার খুব জেদ হলো, এতই যখন স্ট্যাবলিশমেন্ট দরকার, তাহলে আমিও হয়ে দেখাবো। সৃষ্টিকর্তা আমাকে আজকে সব দিয়েছে, কিন্তু আমার এই সবটুকুর মধ্যে তুমি নাই। যেই তুমি আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই তুমি নাই। হ্যাঁ, সৃষ্টিকর্তা যেমন তোমাকে দিয়েছে তেমন আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তুমি খুব ভালো করে জানতে যে আমার অবস্থা আসলে কি ছিল। আমার কোনো ফ্যামিলি ব্যাকআপ ছিল না, আমার উপর ডিপেন্ডেন্ট ছিল আমার বাবা, মা আর বোন। আমি কোনোভাবে তোমাকে হারাতে চাইনি, কিন্তু হারাতে হয়েছিল আমাকে, কারণ এতগুলো মানুষ তারা আমার দিকে তাকিয়েছিল। একটা চাকরি, একটা এস্টাবলিশমেন্ট হয়তো সবকিছু চেঞ্জ করতে পারতো, কিন্তু সে সময়টা আমার পরে ছিল না। কিন্তু এতগুলো দিন গেছে, এর মধ্যে আমি আসলে শুধু হারিয়েছি আর হারিয়েছি। সব জায়গায় হারিয়েছি তোমাকে, এরপরে হারালাম আমার মাকে। কত অদ্ভুত একটা জীবন আমার জীবন। এখনো পর্যন্ত সেই অর্থের জোগান আমি করতে পারলাম না, যাতে করে আমি আমার ফ্যামিলিকে ঠিকঠাক মতো রাখতে পারি। শুধু আমার একটা প্রশ্নের উত্তর দাও, যে মানুষটা অর্থাভাবে তার মাকে বাঁচাতে পারলো না, সে কি আরেকজন মেয়ের, তার ওয়াইফের বা তার সবচেয়ে কাছের মানুষের দায়িত্বটা নিতে পারে? এসব চিন্তা থেকে বেরিয়ে আসো প্লিজ। ভালোবাসা থাকলে, সম্মান থাকলে, একজন একজনের প্রতি বিশ্বাস থাকলে, এগুলো কোনো কিছু ম্যাটার করে না, কোনো কিচ্ছু ম্যাটার করে না। তুমি তখনও আমার কাছে আমার জীবনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানুষ ছিলে, এখন পর্যন্ত তুমি আমার কাছে আমার জীবনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানুষটা। কোন দুনিয়ায় বাস করো, কি চিন্তা নিয়ে বেঁচে আছো?
যেই জিনিসটা তুমি চোখের সামনে দেখছো ওই জিনিসটা একটা প্রিটেন্ডিং। আমার বাসা থেকে আমাকে বলা হয়েছে, আমি আমি অনেক চেষ্টা করছি জানো, আমি 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 অনেক চেষ্টা করছি কিন্তু আমি পারছি না। আমি প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আমার তোমার কথা মনে পড়ে, আমি 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 তোমাকে ভুলতে পারি না, আমার তোমার সাথে ওকে ওকে আমি কম্পেয়ার করে ফেলি, আমার আমার তখন কাউকে সহ্য হয় না, কিচ্ছু সহ্য হয় না। এই একই সমস্যা তো আমার। আমার পুরো পৃথিবী একদিকে আর আরেকদিকে তুমি। কিন্তু এখন অবস্থানটাই আমাদের এরকম হয়ে গেছে যে তুমি আর আমি কোনোভাবে আমরা পাশাপাশি আর হাঁটতে পারি না। তুমি এমন একটা জায়গায় পৌঁছে গেছো, আমার মতো একটা জায়গা থেকে সেখানে শুধু দেখা যায়, সেখানে পাশাপাশি অবস্থান করা যায় না। শোনো একটা কথা বলি, কোনোদিন যদি পারো প্লিজ তুমি চলে এসো, প্লিজ। আসবো। আমি আমার জায়গার উত্তরণ ঘটাই। আমি তোমার সমপর্যায়ে না আসতে পারি, কিন্তু এতটুকু পর্যন্ত আর্ন করি যাতে করে তোমাকে ভালো রাখতে পারি মান সম্মানের সাথে। আমি তোমার কাছেই আসবো, শুধুমাত্র তোমার কাছে। আমি তোমার জন্য অপেক্ষা করব।